এডি পোস্টে যারা জয়েন করবেন। আর ডাউন পোস্টে যারা করবেন তারা আমাদের ডিজি স্যারের সাথে অবশ্যই ছবি তুলবেন। যাক, আমি মনে আশা করি আপনাদের কোয়ালিফিকেশন নিয়ে এই ডাউটটা কেটে গেছে যে কার কোন কোয়ালিফিকেশন। বাজারে একটি বিষয় আছে, দেখবেন যে একটা গ্যাজেট আছে বাজারে। বাজারে একটি গ্যাজেট আছে। এই যে গ্যাজেটটিতে বলা আছে প্রিলিতে 100, এটি আমি বলতেছি এডি এবং এফওদের জন্য। যার যেটা সেটা দেখে নিবেন। এবং লিখিত 70, এই দুইটার কোনোটাই লাস্ট 3 বছর তিনটা সার্কুলার 20, 22, 23-এ ফলো করা হয়নি। ফলো হয়নি, একটাতেও হয়নি। তাহলে কি হয়েছে ভাইয়ারা? এইখানে হয়েছে প্রিলিতে 80 মার্ক, দুইটা বিসিএসসি প্রিলিতে 80 মার্ক ফলো করা হয়েছে। দুইটা বিসিএসসি প্রিলিতে 80 এবং রিটেনে হয়েছে 100, ঠিক আছে? রিটেনে হয়েছে 100 এবং প্রিলিতে 80। সো আমরা যেহেতু প্রিলি নিয়ে এখন কথা বলবো, রিটেনের বিষয়টি হচ্ছে আমি যখন ক্লাস করাবো এবং আমার ভাইরা যখন ক্লাস করাবেন, ক্লাসের মধ্যে আপনাদের রিটেন কি আসতে পারে সেই সাজেশন গুলো দিয়ে দেওয়া হবে। আপনাদের সেটা নিয়ে টেনশন নেই। আমরা এই কোর্সে প্রিলি থাকবে আমাদের, ইনশাল্লাহ রিটেন থাকবে। যারা পাস করবেন ইনশাল্লাহ সবাই পাস করবেন আমি আশা করি। এবং ভাইবা থেকে শুরু করে কম্পিউটার টেস্ট, পুরা ব্যাপারটাই আপনারা আমরা কমপ্লিট করবো। সো আপনাদের কোনোটা নিয়েই টেনশন করার কিছু নেই। রিটেনে কি আসবে আমি বলে দিব, কম্পিউটার টেস্টে কি আসবে আমি হাতে ধরে এখানে এরকম স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিব। কোনো টেনশন করবেন না। আরেকটি বিষয় আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনুরোধ থাকবে, আমাদের পেজ এবং গ্রুপটি আপনারা প্লিজ ইনভাইট দিয়ে দিবেন। এবং আপনাদের যে বন্ধুরা যারা এনএসআই কানেক্টেড হতে চাচ্ছে তাদের আমাদের গ্রুপ কোর্সটি সাজেস্ট করতে পারেন। সো এই ছিল এডি এবং এফওদের। আমি ডিটেলস বলবো, এখানে জাস্ট একটু থোরলি ধারণা দিচ্ছি যে এখানে হবে 80 মার্ক, রিটেন হবে 100। মোটামুটি এইটাই হওয়ার কথা, আপনারা এটা ধরে আমরা আপনাদের কোর্সে করাবো। এবং এফএস, কম্পিউটার অপারেটর এবং অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলোর জন্য রিটেন এটাতেও প্রিলিতে 80 থাকে এবং রিটেনে 80, 80 to 100। আমি আজকে আমার ফিল্ড স্টাফ ছিল, এনএসআই এর ফিল্ড স্টাফ দুজনের সাথে আমি কথা বলেছি, ডিরেক্ট কথা বলেছি। সে বলেছে স্যার আমাদের সময় 80 ছিল রিটেনে। সো আপনারা যারা আশা করতেছেন যে 35 রিটেন থাকবে, সরি তাদের জন্য আমি বলছি 35 রিটেন থাকবে না, 80 থেকে 100 থাকবে। আমরা আমাদের কোর্সে কমপ্লিট 80-র জন্য আপনাদের সাজেশন প্রোভাইড করব। এখন আমরা আমাদের মূল আলোচনা একটু যাওয়ার চেষ্টা করব। যে আমি প্রথমেই বলতেছি আমাদের সাবজেক্ট হচ্ছে 4টা। আমাদের সাবজেক্ট হচ্ছে 4টা। বাংলা, যেখানে প্রিলির জন্য থাকবে 20। আপনাদের থাকবে হচ্ছে ইংরেজি, যেখানে থাকবে 20। এটা 25-25 হতে পারে। দেখেন, আমি 80-র জন্য প্রিপারেশন নেওয়াচ্ছি মানে কিন্তু আমার কন্টেন্ট চেঞ্জ হবে না। 80 প্রিলি হোক 100 হোক, কন্টেন্ট উইল বি সেম। কন্টেন্ট কিন্তু সেম থাকবে আপনাদের। আপনাদের কন্টেন্ট 20 হোক 25 হোক, 20 হোক 25 হোক, কন্টেন্ট সেম থাকবে। গণিতে থাকে 20, খুবই ইম্পর্টেন্ট, গণিতে থাকে 20। সাধারণ জ্ঞানে ভেরি করতে পারে। কিভাবে ভেরি করতে পারে? এখানে 20 হতে পারে, অথবা আইসিটি প্লাস বিজ্ঞানে এক্সট্রা 20 থাকতে পারে, অথবা 10 থাকতে পারে। যখন এখানে 25-25 থাকবে তখন এই বিজ্ঞানে 10 থাকবে, অথবা এইটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। একটা জিনিস মনে রাখবেন, চাকরির জন্য এই দুইটি সাবজেক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার এই কথার সাথে কি আপনারা এগ্রি করেন? আমার এই জি কথার স্যার, সাথে একদম। এগ্রি করেন? जी सर। জি স্যার। এই সাবজেক্ট দুটি অনেক ইম্পর্টেন্ট। কিন্তু আপনি মনে রাখবেন, আমাদের সাথে এডিতে একজন আছে, আমাদের সাথে বাংলাদেশ ব্যাংকের এডিতে একজন আছে যে ম্যাথ 2টি হয়েছিল এবং মেরিটে 13তম। মানে রিটেনের ম্যাথ, ব্যাংকের রিটেনে ম্যাথে 30 থাকে, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন। উনি 13তম হয়েছে 2টি ম্যাথ করে। তার মানে শুধুমাত্র যারা ম্যাথ ভাবেন এবং এই সাবজেক্ট গুলা শুধু সারাদিন ম্যাথ আর ইংলিশ পড়বো কিন্তু এই সাবজেক্ট গুলা ভালো জাস্ট দেখে যাব, তাদের জন্য আমি বলবো প্রত্যেকটি সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে। আপনার যদি এই দুইটা সাবজেক্টে একটু উইকনেস থাকে, এইখানে বেশি গুরুত্ব দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, ইংলিশ এবং গণিত টানা পড়ার কোনো বিষয় না। আমি আপনাদের যেভাবে কোর্সটি প্ল্যান করবো, এখানে বাংলা আপনি টানা পড়বেন, সাধারণ জ্ঞান আপনি টানা পড়বেন, টানা। আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব, পিডিএফ ধরে বলবো ভাই টানা পড়েন। 100 পেজ বলবো যে পরের ক্লাসের আগে 100 পেজ শেষ করবেন, এবং উইকলি শেষে একটা এক্সাম হবে। এইভাবে আমি বলবো আপনাদের কাজ হবে এই দুইটা সাবজেক্ট টানা শেষ করা। কিন্তু ইংলিশ এবং গণিত আপনি টানা শেষ করতে পারবেন। মনে রাখবেন, ইংলিশ এবং গণিত আপনার ডেইলি মিনিমাম 1 to 2 আওয়ার্স পড়তে হবে। 1 আওয়ার ইংলিশ, এটা মিনিমাম বলতেছি।
এটা চেঞ্জ হইতে পারে, অনেকের আরো বেশি লাগতে পারে। তার মানে 1 আওয়ার ইংলিশ এবং 1 আওয়ার ম্যাথ, এটা আপনার ডেইলি পড়তে হবে, ডেইলি। আপনি যদি বুকআপে কুইক হন, আপনার ডেইলি 1 আওয়ার বুকআপ পড়তে হবে। প্লাস যদি আপনি মনে করেন না ভাই আমার গ্রামারও পড়তে হবে, তাহলে 1 আওয়ার আপনার গ্রামার পড়তে হবে। আমি আশা করি আপনাদের বুঝাতে পারতেছি যে পড়াশোনাটা আপনারা কিভাবে করবেন। আপনারা এই সাবজেক্টগুলো টানা পড়বেন এবং এই সাবজেক্টগুলো ডেইলি পড়বেন। ঠিক আছে ভাইয়ারা? জি, ওকে। জি ভাই, ঠিক জি আছে। স্যার। ওকে ওকে। এই সাবজেক্টগুলো ডেইলি পড়বেন। কিভাবে পড়তে হবে আমি আপনাদের বলে দিব। সো তারপর যেটি হবে, একটু হোল্ড করবেন, এটা সেভ করে নেই পিডিএফটি। আপনারা বাংলার ক্ষেত্রে যে টপিকগুলো আমাদের ইম্পর্টেন্ট, আমি আজকে 5টি টোটাল কোয়েশন অ্যানালাইসিস করেছি ডিটেলস, ওই কোয়েশনগুলো আপনাদের সামনে বলবো। ফিল্ড স্টাফের 2টি কোয়েশন, ফিল্ড অফিসারের 2টি কোয়েশন এবং এডি পোস্টের 1টি কোয়েশন। এখন অনেকে এখানে এডি পোস্টের জন্য আছেন, ভাইয়া এখানে 2টি কোয়েশন করে অ্যানালাইসিস করেছেন, আমাদের 1টি কেন? কারণ এডির কোয়েশনটি অনেক কনফিডেন্সিয়াল থাকে, কোয়েশনটি নর্মাল পাওয়া যায় না। আমার কাছে যে পিডিএফটি আছে সেখানে এডির একটি কোয়েশন আছে, আমি সেই কোয়েশনটি অ্যানালাইসিস করেছি। ওইখান থেকে আসলে বাংলার যে টপিকগুলো আসে, বাংলার যে টপিকগুলো আসে সেইগুলো আসলে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আগে আমি একটু বলি আমি আমার ফাইন্ডিংসটা কি ছিল। আমার ফাইন্ডিংসটা যেটা ছিল এটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি। কোন টপিকগুলো থেকে বেশি কোয়েশন এসেছে একটু খেয়াল করবেন। একদম স্পেসিফিকলি আমি পরে ওই প্রশ্নটি অ্যানালাইসিস করে দেখাবো। আমার 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 পিডিএফ এ সেটা লেখা আছে, তাও আপনাদের বলার জন্য। সন্ধি, সমাস, পরিভাষা। একটা জিনিস মনে রাখবেন, আপনি বলবেন যে ভাই আপনি তো সবই লিখে ফেলছেন, এই সবগুলোর মধ্যে থেকে আসলে কি পড়তে হবে সেটি আমাদের দায়িত্ব। এই টপিকগুলো থেকে আপনাদের যেইগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা বলে দিব। কারক, সমার্থক, বিপরীত। এখন দেখেন সমার্থক শব্দ 1000 হতে পারে, আমরা আপনাদের 20টি সমার্থক শব্দ দিব, যে এই 20টি ইম্পর্টেন্ট আপনারা পড়বেন। ইনশাআল্লাহ পরীক্ষায় গিয়ে দেখবেন এই 20টি থেকেই কমন পড়ছে। বাক্যের প্রকারভেদ থেকে কোয়েশন আসে, বাগধারা এবং এক কথায় প্রকাশ, এগুলা বেসিক্যালি আসে। এখন একটি বিষয় বলেন, এখানে কি আমি সাহিত্য লিখিনি? তার মানে কি সাহিত্য থেকে কোয়েশন আসে না? সাহিত্য থেকে কোয়েশন আসে খুবই কম। এইসব নন ক্যাডার অথবা এই টাইপ পরীক্ষাগুলোতে সাহিত্য থেকে খুবই কম কোয়েশন আসে। আমি আপনাদের রবি রবি ঠাকুর, নজরুল, বঙ্কিম, এই যে আমি নিজে যে বইটি পড়েছি আপনাদের শেয়ার করে দিব, আপনারা জাস্ট কতটুকু পড়লেই হবে। প্লাস যেগুলো ইম্পর্টেন্ট পত্রিকা এগুলো আমি আপনাদের বলে দিব। এখানে গানের লাইন আসে দেশাত্মবোধক, যেহেতু এখন দেশের জুলাই অভ্যুত্থানের পর আমাদের দেশাত্মবোধক ব্যাপারটা অনেক বেশি সিগনিফিকেন্ট, দেশাত্মবোধক গানগুলো এখন আসতে পারে, এগুলো আমি আপনাদের বলে দিব। এই থাকবে আপনাদের বাংলার মেইনলি বেসিক্যালি বিষয়টা। আমি যদি আমার পিডিএফটাতে যাই, একটু খেয়াল করবেন, এখানে আমি যেই জিনিসগুলো আপনাদের বলেছি, সরি মিনিমাইজ করে নিই, একটু মিনিমাইজ করে নিই। হাইড করা যায়, হাইড মিটিং। সরি ফর দ্য ইন্টারাপশন, একটু কাইন্ডলি একটু সাথে থাকবেন। ওকে ফাইন, থ্যাংক ইউ। পিডিএফটি একটু সরে গেছে, এটা আমার একটু ওপেন করতে হবে। সরি। ওকে ফাইন। বাংলার যে বিষয়গুলো আমরা আপনাদের দেখাবো, এই যে বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যে প্রথম যে জিনিসগুলা, ছদ্মনাম,
মহাকাব্য, এখানে আমি সব লিখে রেখেছি। এই যে স্ক্রিনটা একটু আপনি কাইন্ডলি দেখবেন, এই স্ক্রিনটা আপনি যদি চাকরির বাজারের একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন, এই স্ক্রিনটা আপনার বাংলার যে কোনো চাকরির জন্য, আপনি যে কোনো চাকরির প্রিপারেশন নিতে গেলে এই স্ক্রিনটা আপনার জন্য। আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনি পরবর্তীতে দেখে নিতে পারেন। এই পড়াগুলো আপনার পড়তে হবে নবম দশম শ্রেণী। আমরা গ্রামার, আমি আপনাকে গ্রামার পড়াবো নবম দশম শ্রেণীকে ফোকাস করে, নবম দশম শ্রেণী থেকে আমি গ্রামার পড়াবো। এই স্লাইডটি আপনার জন্য। যদি শুধুমাত্র এনএসআই নিয়ে কথা বলি, তাহলে আপনাদের আমি দেখাবো বর্ণ প্রকরণ। আমি নবম দশম শ্রেণীর বইটি একদম দাগিয়ে আপনাদের পড়াবো। বর্ণ প্রকরণে কি আসতে পারে, ধ্বনিতত্ত্ব থেকে কি আসতে পারে, সমাস। সবাই মনে রাখবেন, অগ্রদূত আমি প্রেফার করি, কিন্তু আপনাদের জন্য এডি, এফও, এফএস সব কোর্সের জন্যই আমি সমাস পড়াবো হচ্ছে নবম দশম শ্রেণী থেকে। শব্দ প্রকরণ, অনুসর্গ, উপসর্গ সবকিছু আমি পড়াবো আসলে নবম দশম শ্রেণী থেকে। আসলে সব ধরনের কোয়েশন এই নবম দশম শ্রেণী থেকে এসে থাকে। অগা অজনা, যাক, এই জিনিসগুলো আসলে নবম দশম শ্রেণী থেকে আপনাদের আমি দেখাবো। পদ, ধাতু, এই বিরাম চিহ্ন পর্যন্ত আমি দেখাবো নবম দশম শ্রেণী। এবং সমার্থক শব্দ, প্রবাদ প্রবচন, বাগধারা, এক কথায় প্রকাশ হচ্ছে অগ্রদূতের আমি পিডিএফ দিব। যতটুকু আপনাদের লাগবে অগ্রদূত পিডিএফ প্রোভাইড করব। আপনাদের কাজ হচ্ছে আমার পিডিএফটি পড়া, সাথে ওই বইটা যদি আপনার কাছে থাকে আপনি নিজে দাগিয়ে নিয়ে পড়তে পারেন। আশা করি আমার যে বইটি আছে এটা আপনারা কিনে নেবেন। যদি কেউ কিনতে না চান তাহলে আমার পিডিএফটি আপনারা পড়বেন। আমি এই জন্য আপনাদের পিডিএফ প্রোভাইড করব, সম্পূর্ণ পিডিএফ বই প্রোভাইড করে দিব। এই 4টি টপিক আমরা পড়বো হচ্ছে অগ্রদূত থেকে, এবং এই পয়েন্টগুলো আমরা পড়বো নবম দশম শ্রেণী থেকে। আচ্ছা, চাকরির বাজারে যারা পড়াশোনা করছেন তারা সবাই কি নবম দশম শ্রেণী বইটি পড়েন? পুরান বইটি সবার পড়া আছে? জি স্যার। জি স্যার। ওকে, এটা কিন্তু বেস্ট বই। আমি জানি না আপনাদের অবজারভেশন কি, তা আমার কাছে এর থেকে ভালো বই কিছু হতে পারে না। নবম দশম শ্রেণীর সেই অনেক আগে থেকে পড়াশোনা করতেছি, এই এই বইটি আসলে আমার কাছে বেস্ট মনে হয়। এবং বাংলার যেটি বললাম, এই যে বাংলা ভাষা, সাহিত্যে প্রথম, ইতিহাস, ছদ্মনাম, বিখ্যাত, আমরা বিখ্যাত আসলে বিখ্যাত যারা তাদেরটা পুরো বিখ্যাত কবি। বিখ্যাত কবি বলতে কি, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জসিমউদ্দিন, বঙ্কিম, আর কে, শরৎচন্দ্র, মধুসূদন, এই তো এইগুলো আমি পিডিএফ করে দিব, আপনারা পড়বেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। বিখ্যাত কিছু গ্রন্থ যেগুলো আমাদের পড়তেই হবে, এগুলো আমরা পড়বো, বিখ্যাত গ্রন্থগুলো আমরা পড়ার চেষ্টা করব। এইভাবে হচ্ছে আমরা কোর্সটি সাজিয়েছি। সাহিত্য থাকবে খুবই কম। সাহিত্য আমি একটি অথবা দুইটি ক্লাস নিব, একটি নর্মালি আমি নেওয়ার চেষ্টা করবো, একটি ক্লাস। এখন বলতে পারেন ভাই এত বড় সাহিত্য একটি ক্লাস নিয়ে আসলে কিভাবে হবে? কারণ হচ্ছে কি পড়তে হবে আমি সেটা বলে দিব। কি ধরনের ডিফিকাল্টিস ফেস করেন সেটা আপনি কিভাবে বলবেন সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা শেয়ার করবেন। আপনাদের যে কোনো ধরনের কোয়েরি আপনারা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন, টেলিগ্রাম গ্রুপটিতে শেয়ার করবেন। একটি বিষয় খেয়াল রাখবেন, টেলিগ্রাম আমি কেন বেছে নিয়েছি, টেলিগ্রামে কিন্তু ভিডিও, অডিও, পিডিএফ এগুলার লিমিট অনেক বেশি, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং জিমেইলে খুবই কম। এই জন্য আপনার টেলিগ্রাম গ্রুপে দেখেন অনেকে পেমেন্ট করে ফেলেছেন কিন্তু এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হননি। সো আশা করবো সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবেন। সো বাংলা বেসিক্যালি আমরা এই ধরনের পড়াশোনায় করাবো। এখন আমরা বাংলার আসলে কিছু কোয়েশন দেখবো। প্রথমে আমি কোয়েশন দেখবো ফিল্ড অফিসারের, একটু কাইন্ডলি ফিল্ড অফিসার এবং এডির কাছাকাছি কোয়েশন হয়। এফএস এবং ডাউন যারা নিচের গ্রেডগুলোর জন্য করবেন তারাও আসলে খেয়াল রাখবেন যে এনএসআই কি ধরনের কোয়েশন হয়ে থাকে, একটু কাইন্ডলি দেখবেন। আমি যে কথাগুলো বলছিলাম, এই যে এটা ফিল্ড অফিসারের একটি কোয়েশন, একটু খেয়াল করেন। এখানে হচ্ছে বঙ্কিম, বঙ্কিম, এই যে আমাদের সেই বঙ্কিম, বঙ্কিম বাবা, বঙ্কিম এসেছে। দাঁড়া একটু থিকনেসটা একটু, হ্যাঁ, এই হচ্ছে আমার বঙ্কিম, এই কাজী নজরুল, এই যে দেশাত্মবোধক গান আমি যেটা বলছিলাম অনেক ইম্পর্টেন্ট, এখন চাকরির জন্য দেশাত্মবোধক গান অনেক ইম্পর্টেন্ট। আপনি কাইন্ডলি দেশাত্মবোধক গানগুলো আমি দাগিয়ে দিব, কোনো সমস্যা নাই। আপনাদের আপনার দেশাত্মবোধক গানগুলো দাগানো থাকবে, আপনি সেইভাবে দেশাত্মবোধক গানগুলো just দেখে নিবেন। আপনি যদি একটু কাইন্ডলি খেয়াল করেন, এইখানে দেখেন তাহারই পরিমণে যেই টার্মগুলোর কথা আমি বলেছিলাম, আপনি একটু যদি কোয়েশ্চন খেয়াল করেন, এই যে অর্থ, সমার্থক শব্দ, বর্ণ, শুদ্ধি অশুদ্ধি, বাক্য, সন্ধি বিচ্ছেদ, সমাস, এই যে এই টাইপগুলো কোয়েশ্চেন এসে থাকে। একটা জিনিস দেখেন, এই যে চলচ্চিত্র,
এটা কি আমাদের 9-10 এর বই আছে নাকি নেই? কাইন্ডলি কেউ একটু যদি বলবেন। এই যে চলচ্চিত্র কি 9-10 এর বই আছে নাকি নেই? আচ্ছা স্যার। জি স্যার কানাকানি আছে। আছে? আছে স্যার। জি স্যার। কি আছে? সত্যবিধান নত্যবিধান আছে? জি স্যার আছে। জি স্যার। তাহলে দেখেন, আমার আমার এই কোশ্চেন গুলো কমপ্লিটলি পারার জন্য আমার আসলে কোন বইটি লাগবে? 9-10 বই স্যার। এই 9-10 তার স্যার মানে 9-10 স্যার করোনা ব্যাকরণ আছে স্যার। করোনা ব্যাকরণ স্যার তো কোনো কিছু নাই, এটা কি করা যাবে? একটু কাইন্ডলি আবার বলবেন। 9-10 নতুন একটা বই আছে যেটাকে আমরা করোনা ব্যাকরণ বলি স্যার, এটা ওকে ওকে দিয়ে ওকে, স্যার আচ্ছা করা আচ্ছা, যাবে? আমি একটা কথা বলি। 9-10 এর দুইটি বই, আমি দুটি বই আপনাদের দিব। আপনারা, আমি বললাম না আপনাদের কোনো টেনশন করার দরকার নেই, আমি দুইটি বই আপনাদের দিব। সরি, একটি জিনিস মনে রাখবেন, মেইনলি হচ্ছে পুরাণ বই, ঠিক আছে? মেইনলি পুরাণ বই, কিন্তু জি স্যার। নতুন বইটিও আমি আপনাদের দিব। দুটি টপিকই পড়তে হবে, কিন্তু পুরাণ নতুন বইটি কিন্তু খুব টপিক খুব কম। আচ্ছা জি স্যার, স্যার, কি পুরাণ প্রবলেম বইটা মানে কত স্যার? সংস্করণ? হ্যাঁ জি বলেন ভাইয়া। পুরাণ বইটা কত সংস্করণ? আমার পুরাণ বইটি তো ভাই এখন আমার হাতের কাছে নেই। আমার পুরাণ বইটি হচ্ছে, আমি আমি দুই যখন, হাজার আঠারোর আগের গুলা পড়া। হ্যাঁ আমি 2014-তে এইচএসসি দিয়েছি, 2014-র, আমি এটা কনফার্ম বলতে পারি, 2014-র। 2018 স্যার এটা। হ্যাঁ না 18। স্যার, দুই এত হাজার আগের আঠারো বই এর আগের। আমাদের কাছে আছে 18-19 রাইট। সংস্করণ আঠারো এরকম। উনিশ দুটোই হবে। একটু আপনাদের একটু দেখাই, একটু লাইনে থাকবেন, আমি বইটি একটু দেখাই, হ্যাঁ। এই বইটি হচ্ছে নতুন, পুরাণটি এখন আমার কাছে নেই। আমি আপনাকে দিব, নিচে আছে আমার, আমার এই আমি যে রুমে আছি এই রুমে নেই। তো আপনারা আহ, যে যে বলছিলেন যে 14-র বইটি, ওইটা ওই 14-র যে সংস্করণ, ওইটা হচ্ছে আমাদের আসলে, এটা কত, এটা হচ্ছে নতুন তাই তো? এটা নতুন না? জি স্যার, এটা নতুন। জি স্যার, করোনা ব্যাকরণ স্যার, করোনার মধ্যে ব্যাকরণ। রাইট। এই বইটি হচ্ছে নতুন, এটিও আমি দাগিয়ে দিব, এবং যেটা পুরাণ সেটাও দিব। আপনার আমি ছবি সহ দিয়ে দেবো। আমার কাছে যেহেতু বইটি নেই, আমি দেখাতে পারছি না এক্স্যাক্টলি, আমার বইটি ওই রুমে। এই যে এটা হচ্ছে নতুন, নতুনটিও আপনাদের আমি দিয়ে দিব, পুরানটিও আপনাদের দিয়ে দিব। সো বই নিয়ে কোনো টেনশন নেই। একটু প্রশ্নতে আমি একটু কাইন্ডলি আবার চলে যাব, প্রশ্নতে চলে যাব। সো এই যে কথাটি আপনাদের বলছিলাম, যে আসলে আমাদের গ্রামারটা আমরা ফোকাস করে পড়বো 9-10 এর বই। আপনি যদি কমপ্লিটলি দেখেন, টাপুর টুপুর সবকিছু ভাই 9-10 থেকে আসছে। আমি ফিল্ড অফিসার আরেকটি কোয়েশ্চেন আপনাদের দেখা, এটা শুধু বাংলাটা দেখাচ্ছি আপনাদের, ইংলিশের সময় ইংলিশ আবার দেখাবো। এটা 35 নাম্বার পেজে আমি কোয়েশ্চেনটি পেয়েছি। সরি একটু, হ্যাঁ এই যে ফিল্ড অফিসার আরেকটি কোয়েশ্চেন। আপনাকে দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন। সো এখানে যে সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে, কারক, বিভক্তি, বাগধারা, শুদ্ধি, খুব বেসিক, বিভক্তি, ধ্বনি। তো এই কিছু টপিক আসলে, যেই যেই টপিকগুলো নিয়ে আমি আসলে আপনাদের কথা বলছিলাম, যেই টপিকগুলো নিয়ে আমি আসলে কথা বলছিলাম, সন্ধি, সমাস, শুদ্ধি, কারক, সত্যবিধান নত্যবিধান, এই বিষয়গুলো আপনাদের খুব মনোযোগ দিয়ে পড়তে। একটা জিনিস মনে রাখবেন, বিসিএস আর এটার মধ্যে ডিফারেন্ট কি আপনি বলতে পারবেন? কেউ একটু কাইন্ডলি বলবেন বিসিএস এবং এই জবগুলোর মধ্যে ডিফারেন্ট কি? আপনারা কি ভাবেন যে বিসিএস এবং এই চাকরিগুলোর মধ্যে ডিফারেন্ট কি? কেউ কাইন্ডলি প্লিজ একজন বলবেন। স্যার বিসিএস একটা জিনিস কমন, যে সব বিষয় থেকে সমান কোশ্চেন থাকে, আর সাহিত্য থেকে ভালো পরিমাণে কোশ্চেন থাকে, যেটা অন্যান্য আইডিয়ার যেগুলো নেয় ওগুলো এত সাহিত্যকে এত গুরুত্ব দেয় না। আচ্ছা, এটা একটা। আর আর কেউ কিছু মতামত দিতে চান? আর কেউ কিছু বলতে চান যে বিসিএস আর সাহিত্য থেকে স্যার, ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন পার্থক্য ওভারঅল করছেন, বিসিএস বিসিএস এর এবং পরিলেখা দিতে বিসিএস এবং হয় এখানে দেখি। এনএসআই অথবা ব্যাংকের জবের পার্থক্য হচ্ছে, আমি বলে দিচ্ছি দেখেন, এইখানে হচ্ছে আপনার কিছু স্পেসিফিক টপিকস খুব ভালোভাবে পড়তে হবে। আপনি দেখেন, বিসিএস এ 10টি সাবজেক্ট, একটু আমি আমার ট্যাবে চলে যাই। বিসিএস এ হচ্ছে 10টি সাবজেক্ট। আপনি কোনো একটি সাবজেক্টে খারাপ যদি হন কোনো সমস্যা নেই, কারণ আপনার কাছে 200 মার্ক।
আপনার সেটা কাভার করার সুযোগ অনেক বেশি। আপনি মনে রাখবেন, বাংলার 44 বিসিএস আমি বাংলাতে পেয়েছিলাম 12, কিন্তু আমি 125 প্লাস পেয়েছিলাম। 45 বিসিএস এ আমি বাংলাতে আমার কঠিনটা একটু, কোশ্চেনটা আমার কাছে কঠিন মনে হয়েছে, আমি 10 অথবা 12 পেয়েছি, কিন্তু 45 বিসিএস এ আলহামদুলিল্লাহ আমার মনে হয় 100 প্লাস, 150 প্লাস থাকবে পিলিতে। তাহলে বাংলাতে 10 পেয়েও 150 প্লাস কিভাবে? কারণ বাকি সাবজেক্ট গুলো আমার ভালো ছিল। তার মানে হচ্ছে আপনার একটাতে খুবই খারাপ করলেও সমস্যা নাই। তো এনএসআই এর যখন আপনি পরীক্ষা দিতে যাবেন 80 নাম্বারে, আমি বাংলাতে যদি 20-এ বাই 2 অথবা 4 অথবা 6 পাই, আপনি কিন্তু ফেল করে ফেলবেন। এটা কাভার করার আপনি সুযোগ পাবেন না। এটাই হচ্ছে পার্থক্য। অনেকে এই পার্থক্যটাই আসলে বুঝে না। যেটা হয় যে সারাদিন একটা জিনিস পড়তে থাকে, যেটা উইকনেস সেটা সে, উইকনেসটা সে কাভার করতে চায় না। তার মানে হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, আপনি সবগুলা সাবজেক্টে ভালো হতে হবে, সবগুলা সাবজেক্টে এভারেজ হতে হবে, অন্তত এভারেজ হতো। আপনি মনে রাখবেন 60 প্লাস মার্ক আপনার চান্সের জন্য এনাফ। 60 প্লাস মার্ক এনি গিভেন ডে আপনার প্রিলি পাস করার জন্য এনাফ। 60 প্লাস মার্ক, যে লোক 109 পদের জন্য পরীক্ষা দিবেন তার 60 প্লাসও লাগবে না। আই ক্যান গ্যারান্টি দ্যাট। আমি নিজে পরীক্ষা দিয়েছি, আমি এখন পর্যন্ত আমার লাইফে 15টি প্রিলি দিয়েছি, একটা প্রিলি ফেল করেছি, একটা প্রিলি ফেল। বেজার একটি সার্কুলার ছিল, সেই প্রিলিতে আমি ফেল করেছি। আইবি এর কোয়েশ্চন ছিল, এই যে বললাম কোয়েশ্চন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া ছিল না, এবং আমি একটু ম্যাথটা খারাপ। এই একটা প্রিলি আমার লাইফে এখন পর্যন্ত ফেল। আমি আমার লাইফে আর কোনো প্রিলি ফেল করিনি। 15টি অথবা বেশি কম হইতে পারে, কিন্তু আমি আমার লাইফে একটি প্রিলি ফেল করেছি। তার মানে কি, আমি স্ট্র্যাটেজিটা যেভাবে নিয়েছি, আমি কিন্তু সারাদিন পড়েছি ব্যাপারটা এরকম না। আমি স্ট্র্যাটেজিক্যালি পড়েছি। আপনারা যদি স্ট্র্যাটেজিক্যালি পড়েন ইনশাল্লাহ ভালো করবেন। আর একটা জিনিস হচ্ছে, বাংলা অনেকের উইকনেস থাকে, বাংলা অনেকেরই উইকনেস থাকে। আমি বলবো আপনি যেই জিনিসগুলো একটু বেশি পারেন, যেমন আমি 9-10-এর বইটা ভাই খুব ভালো পারি, নবম দশম শ্রেণী, আমি সবাইকে কেন সাজেস্ট করি, এই বইটা আপনি কমপ্লিটলি পড়বেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি 50%-এর উপরে ব্যাকরণে পাচ্ছেন। 50%, সরি। তো এই ছিল আমার বাংলার। তার মানে কি, আমি যে আপনাদের প্রশ্ন অ্যানালাইসিস এর কথা বলেছি, তাহলে এই ঈদে আপনাদের কাজটা কি হবে? কেউ একটু কাইন্ডলি বলবেন, এই ঈদে আপনাদের কাজটা কি হবে? এই যে 28 মার্চ, আজকে, আজকে যে 28 মার্চ, আমি বলবো না যে ভাই ঈদের, আমাদের তো ঈদের মজায় আপনি মাটি করে দিচ্ছেন না। অবশ্যই ঈদে আপনারা ফ্রিলি থাকবেন, কিন্তু পড়াশোনা ভাই করতে হবে। এই যে 7 দিন 8 দিন, এই 8 দিন তাহলে বাংলার কাজটা কি? কেউ একজন একটু বলবেন আপনার বাংলার কাজটা কি আমাদের এই 8 দিনে? স্যার, নবম নবম দশম শ্রেণীর পুরাতন বইটা এবং নতুন বইটা ইনশাল্লাহ ভালো করে পড়া। এই যে বইটি টপিক আপনারা, গুলো বলছেন ওগুলো একটু ভালো করে দেখেন। রাইট, একটু কাইন্ড, একটু সমস্যা হচ্ছে, আমি বইটি আপনাদের দাগানোটা প্রোভাইড করতে পারবো না এপ্রিলের আগে, যেহেতু বললাম আমার টিম প্যানেল অলরেডি বাড়িতে চলে গেছে। আমাদের যে সেট আপ, আপনার কাইন্ডলি এই যে টপিক গুলা অলরেডি রেকর্ডেড আছে, একজন দেখে নেবেন, পিডিএফটি দিয়ে দেবো, দেখে নেবেন। সন্ধি সমাজ থেকে শুরু করে শুধু নবম দশম শ্রেণী বইটি পড়বেন। না বুঝলে ভাই কোনো সমস্যা নাই, ভাইয়া আছে আমার সাইড থেকে, আমি সর্বোচ্চ টেকনিক আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাজ হচ্ছে আপনি যতটুক পারেন সেই ঠিক ততটুক পড়ে রাখা। তাহলে আমাদের কাজ হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ, এই বাংলার জন্য পড়া। ওকে, ক্লিয়ার? বাংলার ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ। আমি যদি এখন অন্য একটা কোয়েশ্চেন দেখাই, যে ভাইয়া শুধু কি ফিল্ড অফিসারের কোয়েশ্চেন দিয়ে আপনি সিদ্ধান্তে উপনীত হইলেন? না, আমি ফিল্ড অফিসারের কোয়েশ্চেন দিয়ে সিদ্ধান্ত উপনীত হয়নি। আমি যে ফিল্ড স্টাফের 11 নম্বর পেজের কোয়েশ্চেনটা দেখি, যেটা ফিল্ড স্টাফের কোয়েশ্চেন, আমার পিডিএফ এর, যে পিডিএফটি আমি অলরেডি দিয়ে দিয়েছি। সবাই কি পিডিএফটি পেয়েছেন? সবাই কি এনএসআই কোয়েশ্চেন ব্যাংকের পিডিএফটি পেয়েছেন? জি স্যার, পেয়েছি। ওকে। এই যে রবি ঠাকুর, এটা হচ্ছে ফিল্ড স্টাফ, একটু কাইন্ডলি দেখবেন। রবি ঠাকুর, সৈয়দ ওয়ালিউল্লাহ, স্বাধীনতা তুমি, এই যে দেশাত্মবোধক গান, দেখেন আমি কিন্তু বলছি যে আমার দেশাত্মবোধক গানের যে লিস্টে আছে আপনাদের দিয়ে দিব ভাই। এই যে দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক গানগুলা খুবই ইম্পর্টেন্ট। দেশাত্মবোধক গান পড়তে হবে। আপনি দেশাত্মবোধক গান না পড়লে এবার অনেক কিছুই মিস করবেন। তারপর হচ্ছে এই যে সমাস, অধরবল্লভ 9-10 বইয়ে পাবেন, লবণ, লোজকন 9-10 বইয়ে পাবেন, নিপাতনে সিদ্ধ 9-10 বইয়ে পাবেন। এই সবগুলা ব্যাকরণ আপনি 9-10 বইয়ে পাবেন। আর হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশের জন্য আমি আপনাদের কি দিব? এক কথায় প্রকাশের হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা আছে, শিখরের একটি বই আছে প্রশ্ন জিজ্ঞাসা, মানে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে, ঠিক আছে?
এই বইটি আমি পিডিএফ করে আপনাদের দিয়ে দিব ভাই, আপনাদের কোনো কষ্ট করতে হবে না, যা দিব পড়বেন, আল্লাহর রহমতে সব কমন করবে। এক কথায় প্রকাশ, শুদ্ধি অশুদ্ধি, এই প্রশ্নগুলো আপনাদের দিয়ে দিব। আমাদের পেজে এখনো আসলে অনেকেই নক করছেন ক্লাসটিতে ঢোকার জন্য, আমি আপনাদের 1 সেকেন্ড একটু হোল্ড করতে বলবো, আপনাদের একটু ধৈর্য নিয়ে একটু অ্যাড করতে বলবো, একটু আমি তাদের একটু অ্যাড করে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়ারা। তো এই যে বাগধারা, বাক্য সংকোচন, এগুলার জন্য আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব। আপনাদের কাজ নবম দশম শ্রেণীর বই পড়া এবং আমি যা দিব তা পড়া। আমি যে 35 নম্বর, আমি যদি এখন একটু 40 নম্বরে যাই, হ্যাঁ, এডির যে কোয়েশনটি আমি বলেছিলাম, এই যে দেখেন এনএসআই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এই যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের পদ 21, 21 মানে হচ্ছে 22 ব্যাচ, এটা 22 ব্যাচ। সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ, সমাস, সবগুলো আপনি চৌরাস্তা 9-10-এর বইয়ে পাবেন ভাই, এডির কোয়েশন আপনি 9-10-এর বইয়ে পাবেন। বিমলা কুমুদিনী খুবই বিখ্যাত চরিত্র, খুবই বিখ্যাত চরিত্র, ঘরে বাইরে, রবি ঠাকুরের খুবই বিখ্যাত চরিত্র। কারক বিভক্তি, কারক বিভক্তি। আমি আশা করব আপনাদের প্রথম কাজ হচ্ছে 9-10-এর বইটি কমপ্লিট করে ফেলা। 9-10-এর বইটি কমপ্লিট করে ফেলা, পত্রিকা আমি দিয়ে দিব, বিখ্যাত পত্রিকা যেগুলো পড়তে হবে আমি আপনাদের প্রোভাইড করে দিব। আমাদের কোর্সটা কিভাবে কন্ডাক্ট হবে, আমি আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন আমাদের কোর্সটি কিভাবে কন্ডাক্ট হবে। তো আমি একটু এখন ইংলিশে চলে যেতে চাই, যে আমাদের যে পিডিএফ এ যে ইংলিশ যে টপিক গুলো ইম্পর্টেন্ট, সেগুলা ইংলিশে 20 অথবা 25 আসতে পারে। অনেকেরই ইংলিশে উইকনেস আছে। আমি একটু আগে বলার আগে একটু শুরু করতে চাই, ইংলিশটা আপনার ডেইলি পড়তে হবে। ইংলিশটা আপনি ডেইলি 1 to 2 আওয়ার্স পড়তে হবে, 1 to 2 আওয়ার্স। ভোকাবুলারির জন্য আপনি যে কোনো বই পড়তে পারেন, ভোকাবের জন্য আপনি যে কোনো বই পড়তে পারেন, আপনার ইচ্ছা। আমি পড়েছি মাস্টার, কিন্তু আপনি যে কোনো বই পড়তে পারেন। অবশ্যই আমি মাস্টারের পিডিএফ দিয়ে দেবো, আমি যে বই পড়েছি সব পিডিএফ আপনাদের দিয়ে দিব। আপনি যে কোনো বই পড়তে পারেন। মাস্টারের অনেক বড় ভুকাব, আমি জাস্ট ইম্পর্টেন্ট পেজগুলো আপনাদের ছবি তুলে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা ভুকাব ডেইলি পড়বেন, তাহলে কাজ আরেকটা বাড়লো ভাইয়া, প্লিজ। 9-10 বইয়ের পাশাপাশি আপনি ডেইলি বুকআপ করবেন, ডেইলি বুকআপ করবেন। এখন বলেন তো ডেইলি কয় পেজ বুকআপ করবেন, আমাকে একটু কাইন্ডলি একজন বলেন, ডেইলি কয় পেজ বুকআপ করবেন। একটু ইন্টারেক্টিভ করার জন্য আসলে আপনাদের বারবার রেসপন্স করতে বলছি। ডেইলি কয় পেজ বুকআপ করবেন, কাইন্ডলি একজন রেসপন্স করবেন, ডেইলি কয় পেজ বুকআপ করবেন। 2 পেজ, মাস্টার্স বই থেকে। আচ্ছা, একজন বলেছেন 2 পেজ, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। আসলে আমার মনে হয় 2 পেজও বেশি হয়ে যায়। আসলে পড়বেন কিভাবে, এই যে একটি পেজ, 30 থেকে 40টা স্যার হলে জি ভাইয়া, এই যে একটি পেজ, এই তিরিশ পেজে থেকে যে একটি চল্লিশটা question, স্যার 2টি কোয়েশন, 3টি কোয়েশন, এই কোয়েশনের আবার A B C D, রাইট। আমাদের কাজ কিন্তু শুধু এই কোয়েশনটি পড়ানো, এই A B পুরা সেট আপটা আমি আপনাদের দেখাই, মাস্টারের ব্যাপারটা আমি আপনাকে দেখাই। এই যে একটি কোয়েশন বলছিলাম 1 পেজ পড়লে ভাইয়া, একটু বলবেন কে যে বলতে ভাই চাচ্ছেন? রেসপন্স করেছিল সেই ভাই মেবি বলেছে যে প্রতিদিন 1 পেজ পড়ার কথা উনি বলতেছিল, সেটা হ্যাঁ, বলছে ভাইয়া। ওকে ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু দেখাই একটি বিষয়, আমার একটি বই আমি জাস্ট আপনাদের দেখাবো। বিষয়টা হচ্ছে, অনেকেই বুকআপ অনেক বেশি পড়ে ফেলে, পরে মনে রাখতে পারে না। পরে বলে ভাইয়া বুকআপ তো পড়লাম, বুকআপ তো কিছু মনে থাকে না। এই যে 1 পেজ পড়লে হবে, এই যে 1 পেজ, জাস্ট 1 পেজ পড়বেন, প্রত্যেকটি বুকআপ দাগিয়ে দাগিয়ে পড়বেন। 1 পেজ, ডেইলি 1 পেজ পড়লে আপনি 60 দিনে 60 পেজ পড়তে পারবেন। আমার মনে হয় আপনার ভালো করার জন্য 60 পেজ ইজ এনাফ ফর দিস কোর্স। আমি যে 60 পেজ আপনাদের দিব এনাফ, ঠিক আছে। এই 60 পেজ আপনি পড়বেন। একজন কমেন্ট করেছেন, আহ, আরিফুল ব্যাংক বুকআপ পড়লা হবে না। আমিও এটা, আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো বুক আপ, আমি সেট আপটা আপনাদের দেখাচ্ছি, একটু দেখেন। আপনি যে কোনো বুক আপ পড়লে কোনো সমস্যা নেই। একজন বলেছেন কুইশন ব্যাংক পিডিএফ পাইনি ভাইয়া, টেলিগ্রাম গ্রুপে আছে ভাইয়া, টেলিগ্রাম গ্রুপে আমি আবার পিন করে দিব, আপনি দেখে নেবেন, টেলিগ্রাম গ্রুপে আছে। এই যে আমি যেটা বলছিলাম, একটি যে কোনো একটি বুক আপ আসার পর আপনার কাজ হচ্ছে সেই বুক আপটি জাস্ট পড়ে ফেলা। কিভাবে পড়া, একটু ভিডিওটা অফ করে নিন। এইখানে ধরেন একটি বুক আপ আসলো এরকম,
এমিকেবল। এমিকেবল, এমিকেবল মানে কি? খুবই বন্ধুত্ব সুলভ, ফ্রেন্ডলি। এটা তো আমি পড়বই, সাথে এই যে অপশন গুলো আছে আমার, এই যে অপশন গুলো আছে, প্রত্যেকটা অপশনের ভুকআপ গুলো আমি পড়ে ফেলবো। তাহলে দেখেন তো ভাইয়া, 5টি ভুকআপ হয়ে যাচ্ছে না একটি ভুকআপ পড়ার সাথে সাথে? তার মানে হচ্ছে আপনি একটি ভুকআপ করে 5টি ভুকআপ পড়তেছেন, প্রতি পেজে আপনি দেখবেন মিনিমাম 20টি ভুকআপ থাকে। 20টি ভুকআপ থাকে, তা 20টি ভুকআপ থাকলে আপনি আসলে 100টি ওয়ার্ড পড়ে ফেলতেছেন। আই থিঙ্ক দ্যাটস এনাফ। আপনার ভুকআপে 100টি পেজ ইজ মোর দেন এনাফ। আপনার বুকআপে 100টি পেজ ইজ মোর দেন এনাফ। আপনি ডেইলি এইভাবে পড়বেন, ঠিক আছে? বুকআপ আপনারা আজকে থেকে আমাকে কথা দেন যে ভাইয়া হ্যাঁ আমি মিনিমাম এক পেজ পড়বো, এবং এ বি সি ডি সহ পড়বো। কারণ কি জানেন, চাকরির বাজারে যারা কোয়েশ্চেন করে, কোনোদিন এ যদি এই কোয়েশ্চেনটি দিয়ে থাকে, পরের বার সেই সি অপশনটি দিবে। ব্যাপারটি বুঝতে পেরেছেন? তার মানে বুকআপ পড়ার এটি হচ্ছে ওয়ে। ইডিয়ম এন্ড ফ্রেজ, আপনি স্পেলিং, আমি ডাইজেস্ট থেকে ছবি তুলে দিব, এগুলা বললেই হবে। ইডিয়ম এন্ড ফ্রেজ, স্পেলিং, এগুলো আপনার জাস্ট কোয়েশ্চেন করলেই হবে। আমি জাস্ট আমাদের স্লাইডটি একটু দেখাই, যে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। এই যে পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, টেন্স, এই যে ভয়েস আর ন্যারেশন, ভাই ক্লাস 8 থেকে পড়তেছেন, সব থেকে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এনএসআই এর কোয়েশ্চেনে ভয়েস এবং ন্যারেশন থেকে কোয়েশ্চেন থাকে। জিরান, ইডিয়ম এন্ড ফ্রেজ, স্পেলিং, প্রিপোজিশন, এই এই জিনিসগুলো এখন বলতে পারেন, এই জিনিসগুলাই তো ভাই। জাস্ট আপনি কিভাবে পড়বেন প্রসেসটা আমরা দেখাই দিব ভাই। আপনি প্রসেসে বিশ্বাস করেন, ইনশাল্লাহ চাকরি পাবেন। সারাদিন অনেকেই পড়ে, আমার সাথে যারা পড়াশোনা করতো 16-17 সেশনের, তারা এখনো আসলে অনেকেই পড়াশোনা করছে। পড়াশোনা সবাই করে ভাই, চাকরি সবাই পায় না, কারণ কি ট্যাকটিক্সটা আসলে ঠিক নেই। আমি আশা করি আপনাদের ট্যাকটিক্স ঠিক থাকবে এবং আপনারা সফলতা পাবেন। এই ছিল ইংলিশ। ইংলিশের আমরা একটু কোয়েশ্চন দেখবো ভাইয়া, ইংলিশের একটা কোয়েশ্চন দেখবো, জেনে স্যার কি ধরনের কোয়েশ্চন হয়ে থাকে ইংলিশে। এই যে পার্টস অফ স্পিচ, নাউন, নাউন কি ধরনের, নাউন কি ধরনের, নাউন না গার্ল, সরি, কমন নাউন। ডিটারমিনার, একদম বেসিক, আমি যেগুলো বলেছি দেখবেন বেসিক। জেন্ডার, আমি ভাই আপনাদের ডাইজেস্টে জেন্ডার দাগিয়ে দিব, ওই কয়টা জেন্ডার করলে যদি কমন না পড়ে আমি দায়িত্ব নিব। আমি আপনাদের বলতেছি, আমি ডাইজেস্টে জেন্ডার দাগিয়ে দিব, কমন না পড়লে দায়িত্ব নিব আমি, কমন না পড়লে দায়িত্ব নিবে মেহেদি ভাই। আপনাদের যদি কমন না পড়ে, এটা দায়িত্ব মেহেদি ভাই। ইনশাল্লাহ কমন পড়বে, ইনশাল্লাহ কমন পড়বে। এই যে একটা স্পেলিং এসেছে, এই যে কোয়েশ্চন নাই রে, অনেকেই ভুল করেন, এটা আসলে খুবই ইজি একটা স্পেলিং, জাস্ট কোয়েশ্চন নাই রে। আশা করি এই স্পেলিংটি আর কেউ কখনো ভুল করবেন না, কোয়েশ্চন নাই রে। এইভাবে গুরুত্বপূর্ণ স্পেলিং গুলো কিভাবে টেকনিক্যালি মনে রাখা যায় আমি আপনাদের দেখিয়ে দিব। ইনশাল্লাহ স্পেলিং নিয়ে আপনাদের ভয় কেটে যাবে। কোয়েশ্চন নাই রে, এরকম ভাবে যে স্পেলিং গুলো আসে আমি আপনাদের দেখিয়ে দিব, আপনাদের ভয় ইনশাল্লাহ কেটে যাবে। এখন একটা জিনিস দেখেন, কিছু লিটারেচার আসে আসে একটা জিনিস দেখ, কিছু লিটারেচার আসে, লিটারেচারে কিছু কোয়েশ্চেন আসে। এর মধ্যে ভাই আমার তো বিসিএস এর হয়তো বা কারো কমপ্লিট প্রিপারেশন নেই, আমি আসলে লিটারেচারটা কিভাবে পড়বো? লিটারেচার নিয়েও আপনাদের টেনশন করার দরকার নেই। এই যে যে ইম্পর্টেন্ট লিটারেচার গুলো আছে, এগুলো আমি যেভাবে দেখ, আমার আমার যে লিটারেচার বই আমি যেটা পড়েছি, যেমন ক্রিস্টোফার মার্লো অনেক ইম্পর্টেন্ট, আমি এইভাবে পিডিএফ আপনাদের দিয়ে দিব। ইউনিভার্সিটি উইজ, এগুলো বিসিএস এর জন্য বেসিক্যালি বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসগুলো আমি আপনাদের দিয়ে দিব। সবচেয়ে ইম্পর্টেন্ট কে ভাই বলেন তো? এই যে বাবা, সবার বাবা উইলিয়াম শেক্সপিয়র সব থেকে ইম্পর্টেন্ট। আমি যেভাবে পড়েছি, উইলিয়াম শেক্সপিয়র একটা পয়েট, একজন অ্যাক্টর, প্লে রাইটার, সে ড্রামাটিক, দেখেন এই জিনিসগুলো বইয়ে নাই, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এগুলো নোট করে রেখেছি, এইগুলা সহ আপনি পাবেন। শেক্সপিয়রের সবকিছু পাবেন। শেক্সপিয়রকে কি নামে ডাকা হয়? সোয়ান অফ এভান, কারণ কি সেইখানে জন্মগ্রহণ করছে। বার্ড অফ এভানও বলা হয় তাকে, এটা তো সোয়ান অফ এভান, বার্ড অফ এভান, এই এই যে বেসিক যেগুলো ইম্পর্টেন্ট, ট্রিনিটি চার্চে হচ্ছে সে সমাহিত। এই যে এইভাবে আমি আপনাদের সবকিছু দিয়ে দিব, সবকিছু মুখস্থ করতে হবে না, কি মুখস্থ করতে হবে আমি বলে দিব। হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান, কে বলেছেন? কে বলেছেন? উইলিয়াম শেক্সপিয়র। এইভাবে হচ্ছে ইম্পর্টেন্ট উইলিয়াম শেক্সপিয়র, উইলিয়াম মর্সো থেকে শুরু করে ইম্পর্টেন্ট যেই আর্নেস্ট হেমিংওয়ে, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আপনাদের দেখিয়ে দিব। আপনাদের লিটারেচার নিয়েও টেনশন করার দরকার নেই, ইনশাল্লাহ লিটারেচার নিয়েও আপনাদের কোনো টেনশন করার দরকার নেই।
এই ছিল আমাদের হচ্ছে ইংলিশ এবং বাংলা। দেখেন ভাই, ম্যাথ হচ্ছে আমার ফেভারিট। আমার লাইফের সবচেয়ে সবচেয়ে মজার সাবজেক্ট হচ্ছে ম্যাথ। ম্যাথ নিয়ে কি আপনাদের ভয় আছে? ভয় আছে আপনাদের ম্যাথ নিয়ে? যদি ভয়, আছে ভাইয়া। আলহামদুলিল্লাহ, নাইস। আচ্ছা, অনেকে বলতেছেন আছে, অনেকে বলতেছেন নাই। যার নাই তার জন্য আলহামদুলিল্লাহ, যার আছে তার জন্য আলহামদুলিল্লাহ। কারণ যার আছে তার জন্য আমি আছি, যার নাই সে তো নিজেই আছে ইনশাল্লাহ। এই যে ইংলিশ ম্যাথের এই কোর্সটি আপনাকে অন্য চাকরির পরীক্ষাতেও এই যে টপিকগুলো আছে সবগুলো আমি আমার সাইড থেকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। গতি, দূরত্ব, শতকরা, নদী নৌকার ম্যাথ, ঐকিক নিয়ম, সংখ্যার ধারণা, সম্ভাব্যতা, পরিমিতি, উৎপাদকের বিশ্লেষণ, লসাগু, মেইনলি নবম দশম শ্রেণীর বইটি ফলো করব। এবং খাইরুল, এটার জন্য আবার ভাইয়া কোনো পিডিএফ দিব না। এটার কোন পিডিএফ দিব না, গণিতের আসলে কোনো পিডিএফ দিতে হয় না। আমি নিজে পিডিএফ রেডি করে আপনাদের টপিক ভিত্তিক শেষ করে দিব, ঠিক আছে? গণিতে টানা কোনো ক্লাস নিব না, একদিন ক্লাস নিব, মাঝখানে এক সপ্তাহ গ্যাপ থাকবে। এইভাবে ধরেন 2 সপ্তাহে আমি 8টা ক্লাস নিতে পারবো। এইভাবে ক্লাস নিব, একদিন ক্লাস নিয়ে 7 দিন গ্যাপ, ওই 7 দিনে ওই টপিক গুলো আপনি কমপ্লিট করে ফেলবেন। এই যে টপিক ধরে ধরে আমি আপনাদের ম্যাথ করাবো, টপিক ধরে ধরে ম্যাথ করাবো। এই যে মানসিক দক্ষতা থেকে অনেক ম্যাথ আসে, মানসিক দক্ষতা থেকে অনেক ম্যাথ আসে। একটা একটা কোয়েশ্চেন, জাস্ট একটা সিম্পল কোয়েশ্চেন দেখায় যে আজকে এই কোয়েশ্চেনটি দেখেন, আজকে রবিবার, আজকে কি বার? আজকে শুক্রবার, সরি আমি বলছি রবিবার। আজকে যদি শুক্রবার হয়, সরি, এই যে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। এই যে সিম্পল যে জিনিসগুলো, এগুলো আপনাদের যাতে ভুল না হয় আমি এটা আপনাদের, আজকে যদি শুক্রবার হয় কোয়েশ্চেন আসে না 353 দিন পর কি বার হবে? ভাই আসে না কোয়েশ্চেন? জি স্যার, আছে স্যার। এই যে এই ধরনের কোয়েশ্চেন, মানসিক দক্ষতা, এই যে এই 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 সেট আপ গুলো আপনাদের কমপ্লিট করে দেব। আজকে শুক্রবার হলে এই 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 কোয়েশ্চেনটি অনেকবার আসে, দেখেন 353 দিন। আপনি মনে রাখবেন, আজকে যদি শুক্রবার হয় 7 দিন পরে আবার শুক্রবার। সোমবার হবে স্যার। তার মানে হচ্ছে আমার কাজ হবে এই 353কে আসলে 7-এর গুণী, মানে 7 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা থাকে, ভাগশেষ থাকতেছে 3, আসলে 3 দিন পর যেই বার, 353 দিন পর সেই বার। আমাদের কাজ হবে যে সংখ্যাটা থাকবে সেটাকে 7 দিয়ে ভাগ করা। কারণ কি, 7 দিন সেম বার আসবে। 7 দিন পর যেহেতু সেম বার আসতেছে, তাহলে আমার কষ্ট করে পুরা দিনগুলা কাউন্ট করতে হবে না। আমি 7 দিয়ে ভাগ করে ভাগশেষ যা হবে ওই ভাগশেষ হাতে কাউন্ট করব। 3 দিন থাকতেছে, শনি, রবি, সোম, তবে 353 দিন পর আজকে থেকে যদি আমরা ইনশাল্লাহ বেঁচে থাকি, আমরা 353 দিন পর কি বার পাবো? সোমবার পাবো। এই যে এই ধরনের যে ধরনের ট্রিক্স, যে কোয়েশন গুলো নিয়ে আপনাদের কনফিউশন থাকে ম্যাথে, আমি আমার সাইড থেকে ইনশাল্লাহ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। এবং খুব শীঘ্রই কমপ্লিট ম্যাথ একটি কোর্স আসবে আমাদের এখান থেকে। আমি এখানে আপনাদের এনরোল করতে বলতেছি না, কিন্তু আমার কোর্সের নাম থাকবে কমপ্লিট ম্যাথ। কমপ্লিট ম্যাথ, সেখানে 30+ ক্লাস থাকবে নামমাত্র মূল্যে। আমি সবকিছু নামমাত্র মূল্যে দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের যে কোনো ডাউট কমপ্লিট প্রসেস এইভাবে আসলে ম্যাথের যত আপনাদের ডাউট থাকবে, ম্যাথের সকল ডাউট আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। সেটা গতি হোক, দূরত্ব হোক, লাভ ক্ষতি, এমন কোনো কোয়েশ্চেন নাই যেখানে আপনি লাভ ক্ষতি, শতকরা এগুলা থেকে কোয়েশ্চেন পাবেন না। লাভ ক্ষতি, শতকরা, আপনি সম্ভাব্যতা, আমার লাইফের সব থেকে ফেভারিট সাব চ্যাপ্টার হচ্ছে সম্ভাব্যতা। কিভাবে খুব ইজিলি সম্ভাব্যতা সমাবেশ করা যায় আমি দেখিয়ে দিব, একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিব। যতটুকু চাকরির বাজারের জন্য প্রয়োজন ঠিক ততটুকু আমি কনসেপ্ট আপনাদের এই টপিকগুলার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখন অনেকেই বলতে পারেন ভাইয়া 7টা 6টা 7টা ক্লাসে কি কমপ্লিট সম্ভব? কমপ্লিট সম্ভব না, কিন্তু আপনার এনএসআই চাকরি পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমি আশা করি ঠিক ততটুকু আপনাদের কমপ্লিট করতে পারবো। যে কোনো চাকরির জন্য আপনি 80% রেডি থাকবেন। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনার চাকরি পাওয়ার জন্য, আপনার চাকরি পাওয়ার জন্য কখনো 100% পারতে হয় না, কখনো 100% পারতে হয় না। চাকরি পাওয়ার জন্য সর্বোচ্চ 70% পারতে হয়। দিস ইজ এনাফ। এটার একটা উদাহরণ দিব, বিসিএস এর রিটেনে 900 মার্ক। এখন পর্যন্ত ইতিহাসে সবচেয়ে বেশি পেয়েছে সুশান্ত বল, 443। কেউ কাইন্ডলি বলবেন, সরি, 643 ÷ 900 কত পার্সেন্ট মার্ক হয়? কেউ কাইন্ডলি একটু বলবেন, আমি এটা লিখে রাখলাম, কেউ কাইন্ডলি বলবেন চলো কত পার্সেন্ট মার্ক হয়? ক্যালকুলেটর, আমি ক্যালকুলেটর এখানে করে ফেলি নাকি? কত হয়? 643 ভাগ 900, 71%। দেখছেন,
ইতিহাসে 71% হচ্ছে হাইয়েস্ট মার্ক এই বাংলাদেশের ইতিহাসে। তাহলে আমি কি 70% একটু বেশি বলে ফেললাম না? তার মানে 70% মার্ক আসলে আপনার লাগে না। আমি যেটা বলছিলাম 60% এনাফ। প্রিলিতে অনেক ক্ষেত্রে 70% লাগতে পারে, কিন্তু রিটেনে 60% আপনার চাকরি পাওয়ার জন্য এনাফ। আমি বললাম আমি আমার লাইফে ইনশাল্লাহ কোনো রিটেন ফেল করিনি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমি জাস্ট কমপ্লিট করে আসি এবং আমি ফোকাস করি যে ভাই আমার নাম্বারটা 60 থেকে 70-র মধ্যে যাতে থাকে। আমি জাস্ট ওইটা কমপ্লিট করার চেষ্টা করি। সো আপনাদের এইরকম প্রিপারেশন নিয়ে দিব যাতে আপনারা সেই 60 থেকে 70-র মধ্যে থাকেন। এইভাবে আসলে গণিতটা আমরা পড়াবো, যেখানে খাইরুলের কিছু ম্যাথ থাকবে এবং 9-10-এর ম্যাথ থাকবে। দেখেন 9-10টাকে আমি অনেক বেশি ফোকাস দিচ্ছি, আসলে চাকরির বাজারে 9-10 অনেক ইম্পর্টেন্ট। কারো যদি 9-10-এর বইটা না থাকে, কাইন্ডলি 9-10-এর বইটা কালেক্ট করে নেবেন। 9-10-এর বইটি যদি কারো না থাকে, কাইন্ডলি 9-10-এর বইটি কালেক্ট করে নেবেন। এই যে আমি একটু 9-10-এর বইটি দেখিয়ে দিচ্ছি। এই যে এই বইটি দেখেন, আমার কাছে সব 9-10-এর বই দিয়ে ভরা। আমার কাছে সবগুলো 9-10-এর বই দিয়ে ভরা। কারণ কি? আসলে চাকরির বাজারে সফলতার জন্য আপনি এই বইটি কমপ্লিট করতে হবে। কারণ আপনি তো জেনারেল ক্যান্ডিডেট ভাই। আপনি জেনারেল ক্যান্ডিডেটদের সফলতার জন্য এই বইটি এনা। এই বইটি কালেক্ট করবেন, ঠিক আছে ভাইয়েরা? ভাইয়া আপু যারা আছেন কাইন্ডলি এই বইটি কালেক্ট করুন। যদি কারো কাছে এই বইটি না থাকে, পিডিএফ ভার্সন পাওয়া যায় 9-10-এর বইয়ের। পিডিএফ ভার্সনটি কালেক্ট করে আপাতত একটু দেখার চেষ্টা করবেন, কিছু বেসিক জিনিস দেখার চেষ্টা করবেন। আমি আপনাদের যতটুকু পসিবল কমপ্লিট প্রিপারেশন গ্রহণ করার চেষ্টা করাবো। 9-10-এর বইটি ইনশাল্লাহ আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন। আমাকে কথা দিন আপনারা 9-10-এর বইটি অবশ্যই শেষ করার চেষ্টা করবেন। আমার স্যার কোম্পানি। 9-10-এর জি জি। স্যার 9-10-এর বই এটা স্যার কত সালের স্যার? এটা কত সালের? এটা কত সালের ভাই? 24-এর। কোনো সমস্যা না, আপনার কাছে যেটাই থাকে। আমি 24 ধরে পড়াবো তো, এই যে এটা 24-এর। ভাই এটা কি হায়ার ম্যাথ? এটা এটা যাক, আমার কাছে জেনারেল ম্যাথ আছে না, আমি হায়ার ম্যাথটা দেখাচ্ছি। সরি, আপনি জেনারেল ম্যাথটা কালেক্ট করবেন, ভার্সন সেম হবে। হায়ার ম্যাথের রেলেভেন্ট চ্যাপ্টার গুলো দেখাবো। 24-এরই হবে। আমার কাছে জেনারেল ম্যাথটা আছে, হাতের কাছে নাই, পরে দেখাবো। কিন্তু উচ্চতর গণিত না। আচ্ছা ঠিক আছে, একজন কারেক্টলি ধরছেন, এটা উচ্চতর গণিত। উচ্চতর গণিতে কিছু বেসিক টপিক লাগে, কিন্তু মেইনলি জেনারেল ম্যাথটা আমি করাবো। যতটুকু উচ্চতর গণিতে লাগবে আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব, কিন্তু মেইনলি মেইনলি জেনারেল ম্যাথ। মেইনলি জেনারেল ম্যাথ। তাহলে যেটা বলছিলাম ম্যাথের, তাহলে আমাদের বইয়ের রেফারেন্স বই কি? যে বইয়ের বুক লিস্ট চাচ্ছেন, বইয়ের বুক লিস্ট কি আপনারা পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, নবম দশম শ্রেণী নর্মালি হচ্ছে যেটা জেনারেলদের জন্য, সাধারণ গণিত, জেনারেল বলতেছি সাধারণ গণিত। আর উচ্চতর গণিতের যদি রেলেভেন্ট চ্যাপ্টার হয়, প্রাসঙ্গিক যে চ্যাপ্টার গুলো যেগুলো থেকে আসতে পারে বলে আমি মনে করি, সেগুলো খুব কম চাকরির বাজারের জন্য। এবং একটু বলে রাখি, এফএস কোর্সের জন্য এটি কমপ্লিটলি এটি দেখাবো। এডি এবং এফও কোর্সের জন্য কিছু প্রাসঙ্গিক চ্যাপ্টার দেখাবো। এবং খাইরুল, আমি নিজে যেহেতু খাইরুল পড়েছিলাম, একটু দেখেছিলাম অবশ্য। খাইরুল বেসিক ম্যাথ, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আপনার কাছে শাহিন থাকতে পারে, আপনার কাছে আমি জানি না আর কি কি বই আছে, অন্য কোনো থাকতে পারে, আদার্স থাকতে পারে। আমার তো ভাই রেফারেন্স বুক এইটা। এইটা নিয়ে তো কেউ অবজেকশন দিতে পারবেন না যে না ভাই আপনি 9-10 ব্যাকরণ সাধারণ বই বলতেছেন কেন, প্রমোশন। এটার প্রমোশনের কিছু নাই। তো আশা করি এই বইটি আপনারা কালেক্ট করবেন, এই যে লেটেস্ট বইটি একটু কালেক্ট করার চেষ্টা করবেন। নীলক্ষেত অথবা আপনার যে জেলায় আছেন ওই জেলায় অনেক সময় লাইব্রেরিতে গেলেও পাবেন, অথবা কাছের কোনো ভাই ব্রাদার্স থেকে একটু কাইন্ডলি কালেক্ট করে নেবেন। কারো যদি কালেক্ট করতে না পারেন, বিভিন্ন পাবলিক ইয়ে আছে, কুরিয়ার করে দেয়, আমি দেখেছি, আমি জানি না শিওরলি, একটু দেখতে পারেন, অথবা পিডিএফ ভার্সন পাবেন অনলাইনে। এই হচ্ছে আমাদের ম্যাথের জন্য আপনারা কি করবেন। তারপর আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মেইনলি বিষয়টি হচ্ছে 20 থাকতে পারে, অথবা একটু দেখবেন 20 থাকতে পারে অথবা 30 থাকতে পারে। এটা ডিপেন্ড করে 80 পরীক্ষা নাকি 100-তে পরীক্ষা। যদি 80-তে হয় 20 থাকবে, 100-তে হইলে 30 থাকবে। ইম্পর্টেন্ট যে টপিক গুলো, সংবিধান, মুক্তিযুদ্ধ, অর্থনীতি, প্রশাসন, জাতিসংঘ, আইন শৃঙ্খলা, এইগুলা দেখায় দেওয়া হবে আপনাদের থেকে, আমাদের সাইড থেকে। যেমন এই যে টপিক গুলো আমি লিখে রেখেছি দেখেন: সংবিধান, জনসংখ্যা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশের ইতিহাস। এখন বলতে পারেন ভাই আপনাদের সবই লিখে রাখছেন, কিন্তু ওই যে বললাম আমি পিডিএফ দিব। তাহলে পিডিএফ দিলে ওইখানেই তো শর্ট হয়ে যাবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সরকার, মাস্ট, এটা মাস্ট। মুক্তিযুদ্ধের মধ্যে সেক্টর কমান্ডার, বীর শ্রেষ্ঠ এখন মাস্ট। জুলাই অভ্যুত্থানের পর কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে? আমার মনে হয় আপনাদের জেনারেল কমন সেন্স আছে, ওই ধরনের কোয়েশ্চেনই আসলে আসবে। একজন ব্যক্তি কেন্দ্রিক পড়াশোনা করলে এখন আর হবে না।
এবং লোকসঙ্গীত, এটা খুবই ইম্পর্টেন্ট। কিছুদিন আগে 21শে পদক দেওয়া হয়েছে, স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। এটা আছে একটু পরে, আমি আসলে তাও লিখে ফেলতেছি। স্বাধীন পদকগুলো আছে, স্বাধীনতা পদক, নোবেল, খুবই ইম্পর্টেন্ট। আমি ইন্টারন্যাশনাল থেকে পড়তে হবে, জাতিসংঘ চুক্তি, খেলাধুলা, যে কিছুদিন আগে কি আইসিসি টি20 হয়েছে, ইম্পর্টেন্ট। আরো বিভিন্ন ধরনের খেলা চলমান আছে। হামজা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। আসলে কোয়েশ্চেন কি ধরনের আসতে পারে এটা বুঝাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ হামজা আমাদের বাংলাদেশের খেলার ফিফা থেকে কবে যোগ্যতা অর্জন করছে আমার এক্স্যাক্টলি ডেট মনে নেই, কিন্তু এটা ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন আমার কাছে মনে হয়। এই ধরনের রিলেভেন্ট যে কোয়েশ্চেন গুলা, এগুলো আমি বলে দিব, আপনারা দেখবেন। এগুলো আসলে গতানুগতিক। এই সর্বসাকল্য এগুলো আসলে যেগুলো ইম্পর্টেন্ট একটু দেখিয়ে দিব আমার পিডিএফ থেকে, যা শুধু দাগিয়ে দিব আপনাদের। সদর দপ্তর ইম্পর্টেন্ট, সদর দপ্তর ইম্পর্টেন্ট। যে কোনো সংস্থা ইম্পর্টেন্ট, সংস্থাগুলো ইম্পর্টেন্ট, সংস্থাগুলো অনেক ইম্পর্টেন্ট। সংখ্যার লেটেস্ট সদস্য সংখ্যা, এটা ইম্পর্টেন্ট। লেটেস্ট সদস্য সংখ্যা ইম্পর্টেন্ট, লেটেস্ট সদস্য সংখ্যাগুলো ইম্পর্টেন্ট। এগুলো আমি আপনাদের বলে দিব, আপনারা নিজেরাও দেখে নিতে পারেন। এই যে নোবেলের কথা যে বলছিলাম, নোবেল ইম্পর্টেন্ট। সার্ক কিন্তু এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখবেন, সার্ক এখন অনেক বেশি ইম্পর্টেন্ট।